This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 4 দিনের চীন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার একাধিক কর্মসূচি রয়েছে সেখানে। আর তার মধ্যে প্রথম কর্মসূচি 28 তারিখ, সেখানে তিনি একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। 28শে মার্চ বেজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ইউনুস। দ্বিপাক্ষীয় নানান বিষয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে, বা আলোচনার বিষয়বস্তু হতে পারে হুয়াওয়ে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজও পরিদর্শন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। 29শে মার্চ ডক্টরেট প্রদান পিকিং ইউনিভার্সিটি, আর সেখানেই বক্তব্য রাখবেন মোহাম্মদ ইউনুস এবং তার বক্তব্যের কি বিষয়বস্তু উঠতে পারে বা কি হতে পারে সেটাও জানাবো। বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা দুই দেশের মধ্যে। জল, অর্থনীতি, কারিগরি সহ একাধিক বিষয়ে চুক্তির সম্ভাবনা। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে চীন এবং বাংলাদেশের। চীনের কোলে কি তাহলে ঢলে পড়লেন মোহাম্মদ ইউনুস? এই প্রশ্ন উঠছে, কারণ তার একাধিক কর্মসূচি রয়েছে। আর গতকালই আমরা দেখেছিলাম দুপুর 1টা নাগাদ তিনি বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে বিমান ধরেন, কিন্তু যখন তিনি চীনে পৌঁছান তখন নাকি তাকে সেখানে অপমানিত হতে হয়। কারণ কি? চীনা বিমানবন্দরে যে অভ্যর্থনা যেটা আশা করেছিলেন মোহাম্মদ ইউনুস সেটা তিনি পাননি। ফলে বেশ কিছুটা হলেও অপমানিত বোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে তার একাধিক কর্মসূচি রয়েছে। 28শে মার্চ বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি এবং তারপর একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে দুই দেশের। আলোচনার সম্ভাবনা রয়েছে একাধিক বিষয় নিয়ে, স্বাস্থ্য নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কর্নেল সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কর্নেল রায়, চীনা সফরে গিয়েছেন মোহাম্মদ ইউনুস, তবে তার আগে তিনি নাকি ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যেমনটা তার প্রেস সচিব অন্তত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। সবটা মিলিয়ে আপনার ঠিক কি মনে হচ্ছে, এই যে চীন সফর, এটা আখেরে চীনের লাভ হবে নাকি বাংলাদেশের লাভ হবে? না, এটার কারোই লাভ হবে না। প্রথম কথা আমি বলি, মোহাম্মদ ইউনুস উনি একজন, মানে না বলে পারছি না, উনি একজন ধূর্ত শেয়াল হয় না, ওই বুড়ো ধূর্ত শেয়ালের মতো ওনার বুদ্ধি। 5 অগস্টের পর থেকে ওনার নিচে যে অন্তর্বর্তী সরকার, তারা শুধু একটাই মুভমেন্ট ওখানে শুরু করেছিল, ভারত বিরোধী মুভমেন্ট। ভারতবর্ষের বিরুদ্ধে যত রকম অ্যালিগেশন লাগিয়ে একটা ভারত বিরোধী মুভমেন্ট, আর তার সঙ্গে সঙ্গে মাইনরিটি কমিউনিটি, যার মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যারা বাংলাদেশে আছে, তাদের এগেনস্টে একটা মুভমেন্ট করে চেষ্টা করেছিল তাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করার, বা তাদের সম্পত্তি গ্রাস করার, তাদের বিজনেস গ্রাস করার। এইটা তাদের পলিসি ছিল। তা এবারে বাংলাদেশ এরকম একটা দেশ, এদের মধ্যে যারা ইন্টেলেকচুয়াল বা যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ গঠনের সঙ্গে যুক্ত ছিল, তারা খুব ভালোভাবেই জানে যে ভারতবর্ষের সাপোর্ট ছাড়া আমরা পলিটিক্যালি, জিওগ্রাফিক্যালি, কালচারালি বাংলাদেশের সঙ্গে যেভাবে যুক্ত, সে ভারতবর্ষের সাপোর্ট ছাড়া বাংলাদেশ এর অস্তিত্বই থাকবে না। এরা বুঝতে পেরেছে। এরা বুঝতে পারার পর এরা দেখলো, ইউনিট সরকার স্পেশালি দেখলো, যে আমরা চেষ্টা করি ভারতবর্ষের সঙ্গে আবার একটা সুস্থ সম্পর্ক গড়ে তোলা। আর কিন্তু তা হঠাৎ করে সে ভুলে গেল যে তারা ভারতবর্ষের যে অবদান বাংলাদেশের ক্রিয়েশনে, বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করার যে অবদান, সেইটাকেও তারা বাংলাদেশের ইতিহাস থেকে মুছিয়ে দিতে চাইছিল, এখনো চাইছে। আর তারা আন্ডার প্লে করছে সমস্ত ফাংশনে। যত ওখানে অনুষ্ঠান হচ্ছে, সেই সমস্ত অনুষ্ঠানে ভারতবর্ষের যে অবদান, বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র হয়ে গড়ে তোলার, সেই অবদানকে তারা আন্ডার প্লে করছে। তারা শেখ মুজিবুর রহমানের যে কন্ট্রিবিউশন, আওয়ামী লীগের যে কন্ট্রিবিউশন, সেগুলোকে টোটালি আন্ডার প্লে করছে। এবারে হঠাৎ করে উনি আবার ওনার সেই ধূর্ত শেয়ালের বুদ্ধি বলে, না না না, ভারতবর্ষ ছাড়া তো চলবে না, একটা ইউ টার্ন নিয়ে নিল। ইউ টার্ন নিয়ে বলছে, না আমরা ভারতবর্ষে আসতে চাই, আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীজির সঙ্গে কথা বলতে চাই, ইত্যাদি ইত্যাদি করে চিঠি ছেড়ে দিল ওদের যে পররাষ্ট্র সেক্রেটারি আছে তার সাহায্যে। এই ধরনের একটা ডুপ্লিকেসি
এটা ইউনিট সরকারের অন্তর্বর্তী সরকারের একটা পলিসি। এবারে যখন ভারতবর্ষ রাইটলি মোদিজি তাকে খুব একটা অস্তিত্ব না দিয়ে মোদিজি বললো আমরা দেখছি তোমাদের যে রিকোয়েস্ট আমরা পেয়েছি, আমরা দেখছি কি করা যায়। ইতিমধ্যে এদের যে স্বাধীনতা দিবস পালন হলো গতকাল, সেই স্বাধীনতা দিবসের 25 তারিখে স্বাধীনতা দিবস পালন করে, সেখানেও কিন্তু ইনিশিয়ালি ইউনিস যে বক্তৃতাটা দিয়েছিল সেখানে একেবারে এই মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনী ভারতবর্ষের অবদানকে আন্ডার প্লে করলো। সে একবারও মুজিব রহমানের কথা কিন্তু তার বক্তৃতার মধ্যে ছিল না। এবারে আসি চাইনিজের ব্যাপার, যে প্রশ্নটা তুমি করলে। দেখো বাংলাদেশ কি করলো, বাংলাদেশের স্পেশালি মিলিটারি হার্ডওয়্যার, যেখানে ট্যাঙ্ক, কামান, ইনফ্যান্ট্রি ওয়েপন্স, সাবমেরিন, এয়ারক্রাফট, সেই মিলিটারি ইকুইপমেন্ট ওয়ার ইকুইপমেন্ট যাকে আমরা বলি, তার 60 to 65% কিন্তু চাইনিজ অরিজিন। তারা চীনদের থেকে, চীন আর্মি বা চীন এয়ারফোর্স বা চীন নেভির থেকে এই সমস্ত ওয়ার ইকুইপমেন্ট তারা নিচ্ছে। এছাড়া চীন কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টাল প্রজেক্টের মধ্যেও চীনের কোম্পানি বাংলাদেশের মধ্যে ইনভলভ। এছাড়া চীনের থেকে বাংলাদেশ কিন্তু অনেক ধরনের ঋণ লোন নিয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা প্রজেক্ট ডেভেলপ করার জন্য। কিন্তু একটা জিনিস ইউনুস সরকার ভুলে যাচ্ছে, বিশ্বে বা ভারতীয় যে সাবকন্টিনেন্টে চীন আর অন্য দেশের সঙ্গে কি হলো সেটা কিন্তু ভুলে গেল। শ্রীলঙ্কাতে কি হলো, মালদ্বীপে কি হলো, আমরা দেখলাম নেপালে কি হলো। চীন এই সমস্ত ছোট ছোট দেশগুলোকে ঋণ দিয়ে জর্জরিত করে আলটিমেটলি যখন এই দেশগুলো ঋণকে লোনকে যারা রিপে করতে পারে না, তখন সেই দেশের সমস্ত ইকোনমিক সিস্টেমটাকেই চীন আস্তে আস্তে গ্র্যাব করে নেয়। আমরা দেখলাম শ্রীলঙ্কাতে তাই হলো, আমরা দেখলাম মালদ্বীপে তাই হলো। আর এই সরকারগুলো পরে বুঝতে পেরে তারা আলটিমেটলি এসে ভারতের এসে পায়ে ধরছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মিস্টেক হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাদের সঙ্গে একটা ভালো রিলেশন রাখতে চাই, আমাদের হেল্প করুন, ইকোনমিক করুন। আমরা কিন্তু তাদের হেল্প করছি। আমরা শ্রীলঙ্কাকে একটা ম্যাসিভ হেল্প করে শ্রীলঙ্কাকে এই চাইনিজ ডেটের থেকে বার করে নিয়ে এসেছি। সিমিলারলি মালদ্বীপকেও পরবর্তীকালে যখন মালদ্বীপের ওই চীনপন্থী প্রেসিডেন্ট এসে মোদিজির কাছে এসে ক্ষমা প্রার্থনা করলো, তারপর থেকে আবার আমরা মালদ্বীপকে সাপোর্ট এবং হেল্প দিতে আরম্ভ করেছি, ইকোনমিক্যালি আর সিকিউরিটি ওয়াইজ অলসো। এই বাংলাদেশ কি এই সমস্ত থেকে শিক্ষা নেবে না? এই ইউনিট সরকার এই ধরনের একটা কনফিউশন ক্রিয়েট করার জন্য যে চীনে গেছে, চীন সেখানে খুব একটা বেশি তাকে পাত্তা দেবে না, কারণ চীন চায় না ভারতবর্ষের সঙ্গে একটা রিলেশনশিপ খারাপ করতে। এটা আমি আবার হলফ করে বলতে পারছি, চীন ইজ এ ভেরি ভেরি কুল প্লেয়ার ইন দি হোল ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ইভেন মিলিটারিলি। তারা ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না, আর সম্পর্ক খারাপ করে বাংলাদেশকে বিশালভাবে একটা সাহায্য করেও চীন করবে না। এটা আমার নিজের অ্যাসেসমেন্ট। এখন ইউনিস কি করবে, সেখানে কি ধরনের ডিসকাশন সেখানে হয়, কালকে আমরা সেটা বুঝতে পারবো। সেই ডিসকাশন জিনপিং এর সঙ্গে ইউনিসের ডিসকাশন হবে আগামীকাল। সেখান থেকে কি বেরিয়ে আসে আমরা বুঝতে পারবো। কিন্তু এটা না চীনের কোন রকম ভাবে হেল্প হবে, না বাংলাদেশের হেল্প হবে। বাংলাদেশকে একমাত্র ভারতবর্ষই সাপোর্ট করে বাঁচিয়ে রাখতে পারে। চীনের সাপোর্ট দ্বারা বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশকে যদি চীনের দিকে যায়, চীন বাংলাদেশকে কয়েক বছর পরে গ্র্যাব করে নেবে, আর সেটাও আমরা করতে দেবো না। এটা একটা অদ্ভুত কমপ্লেক্স পলিটিক্যাল, জিওলজিক্যাল অ্যান্ড জিওগ্রাফি অ্যান্ড সিকিউরিটি সিচুয়েশন। আর আমরা এরকম জিনিস বাংলাদেশে হতে দেব না যেখানে ভারতবর্ষের সিকিউরিটি উইল বি ইন ডেঞ্জার। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফর আস। আমরা চাই না বাংলাদেশের মধ্যে এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস হতে যেখানে ভারতবর্ষের সিকিউরিটি গেটস জিওপ্যারাডাইজ। এইটা হচ্ছে অত্যন্ত গভীরভাবে আমরা অ্যানালাইজ করে যাচ্ছি। আর আমি না বলে পারছি না ওয়াকারুজ্জামান ইজ দি রাইট ট্র্যাক।
ও কিন্তু জানে সবকিছু। হি ইজ অ্যান প্রফেশনাল ইন্টেলিজেন্ট, লেট মি টেল ইউ, আর্মি জেনারেল। ও সব দিকে ব্যালেন্স করে চলতে চাইছে, কিন্তু ওয়াকারুজ্জামান খুব ভালোভাবেই জানে কি ভারতবর্ষের সঙ্গে একটা খারাপ রিলেশন করে, ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে একটা খারাপ রিলেশন করে বাংলাদেশ কিন্তু বাঁচতে পারবে না। বাংলাদেশের বাঁচবার, বাংলাদেশকে একটা সুষ্ঠু ডেমোক্রেটিক শান্তিপ্রিয় সেকুলার দেশ ভাবে গড়ে তোলার জন্য ভারতবর্ষের সাপোর্ট অত্যন্ত প্রয়োজন। একটা বিষয় একটু খুব সংক্ষেপে জানতে চাইছি, যখন ইউনূস চীনে পৌঁছেছেন তখন তিনি যে অভ্যর্থনা আশা করেছিলেন সেটা কিন্তু তাকে দেওয়া হয়নি, ফলে 28 তারিখ অর্থাৎ আগামীকালের যে বৈঠক সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা যেমন একটা বড় প্রশ্ন। অন্যদিকে ওয়াকারুজ্জামান নতুন যে দল এনসিপির সঙ্গে তিনি একটা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে আমরা দুটো ভিন্ন মত দেখেছি, সার্জিস আলম এবং আরও একজনের মধ্যে। তো সবটা মিলে খেলা কি ঘুরছে বাংলাদেশের? হ্যাঁ, নিশ্চয়ই। এই সার্জিস আলম ফালাম যে পার্টিগুলো আছে না, যে এই সকল ছাত্রদের যে দলগুলো উঠে এসছে, বেসিক্যালি তারা মাফিয়া। তারা বাইরের থেকে, বিদেশ থেকে বহু টাকা পয়সা পেয়ে, কেউ রিক্সাওয়ালার ছেলে ছিল, কেউ সবজি বিক্রেতার ছেলে ছিল, কেউ সেরা গেঞ্জি পরে ঘুরে বেড়াতো। তারা এখন মার্সিডিজ আর BMW গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 40-50টা গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। Basically, they have no knowledge of Bengal politics. Basically, they have no knowledge of how to run a nation, like Bangladesh, an independent nation. আর আরেকটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা ঠিকভাবে দেখছি, যে যারা কট্টর ইসলামিক কিছু লিডার আর যারা ফাঁসির সাজাতেও জেলে বন্দী ছিল, এই সমস্ত কট্টর ইসলামিক লিডারগুলোকে এই ছাত্র নেতাগুলো তারা দাদাগিরি করে এদের সব রিলিজ করে দিচ্ছে। এরা তো বাংলাদেশের জন্য সেরকম সিকিউরিটি রিস্ক হবে না, তারা সিকিউরিটি রিস্ক ফর ইন্ডিয়া। স্পেশালি আমাদের স্টেট যেগুলো বাংলাদেশের সঙ্গে যুক্ত, লাইক ওয়েস্ট বেঙ্গল, আসাম, মিজোরাম, ত্রিপুরা, এই সমস্ত স্টেটের পক্ষে এই সমস্ত কট্টর ইসলামিক নেতা আর কিছু গুন্ডা টাইপের দুষ্কৃতী যারা বাংলাদেশে বহু মার্ডার, বহু ধরনের ডাকাতিতে যুক্ত ছিল, তারা আবার আর্মস অ্যামুনিশন নিয়ে স্পেশালি আমাদের ভারতবর্ষের এই সমস্ত যে স্টেটগুলো বাংলাদেশের সঙ্গে যুক্ত তাদের মধ্যে ঢুকে এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি শুরু করতে পারে। এটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অ্যানালাইজ করছি। আর বাংলাদেশকে বলা হয়েছে যে তোমরা এগুলোকে কন্ট্রোল করো। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যে মাইনরিটিদের ওপর তোমরা যে আন্ডার প্লে করছো, যে মাইনরিটিদের ওপর ওখানে কোনো অত্যাচার হচ্ছে না, মিডিয়া এটা বেশি করে হাইলাইট করছে, হাইপ করছে, ওগুলো সব বাজে কথা। আমাদের কাছে গ্রাউন্ড রিপোর্ট আছে। গ্রাউন্ড রিপোর্ট বলে যে মাইনরিটিদের ওপর সেখানে একটা পারসিকিউশন হচ্ছে, এখনো হচ্ছে, সেটা বন্ধ হয়নি। তার উপরে ইউনিট সরকার কোন রকম অ্যাকশন নিচ্ছে না। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেখতে হবে আগে কিভাবে ডেভেলপ করে, কিন্তু আমরা R+ ইজ এ ভেরি রেসপন্সিবল চ্যানেল। এর আমরা কোনো রিউমার বা কোনো উল্টোপাল্টা খবর R+ দেয় না। যে সমস্ত খবর R+ এ দেওয়া হয় ওগুলো সব কনফার্ম নিউজ আছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।